আচ্ছা, আগে তাহলে কি মান নির্ণয় শেখাবো? জি স্যার। ওকে। ইউভি বর্ণালীবৃত্তির তে শোষণ ম্যাক্সিমাম মান নির্ণয়ের আমাদের সূত্র আছে, উডওয়ার্ড ফাইজার। সেই সূত্রের আলোকে দুই ধরনের যৌগের আহ, শোষণ ম্যাক্সিমাম মান নির্ণয় করা হয়। তো সেই যৌগগুলো হচ্ছে, একটা হলো ডাইইন আর একটা হলো ইনন। ডাইন যৌগ, ইনন যৌগ। তো ডাইন যৌগ এবং ইনন যৌগের মান পরীক্ষার নিচের দিকের আমরা প্রশ্ন যদি খেয়াল করি, আহ, একদম অধ্যায়ের শেষে এই যে এরকম করে যৌগ দেওয়া আছে। এই সমস্ত যৌগের ক্ষেত্রে বলা হচ্ছে উডওয়ার্ড ফিশার সূত্রের সাহায্যে ল্যামডা ম্যাক্সিমাম হিসাব করো। উপরেও এসেছে, এখানেও এসেছে, এরকম কিছু যৌগ দেওয়া থাকবে। তো এই যৌগের মধ্যে দুই ধরনের যৌগ, যেখানে শুধুমাত্র দ্বিবন্ধন আছে এটা হলো ডাইইন টাইপের যৌগ। আর যেখানে অক্সিজেনের সাথে দ্বিবন্ধন আছে এটা হলো ইনন টাইপের যৌগ। এই দুই ধরনের যৌগের শোষণ ম্যাক্সিমাম মান নির্ণয় করা শিখলেই হয়। এখানেও আছে, 10 নম্বর প্রশ্নেও আছে। তো এটা হলো ডাইইন, এটাও ডাইইন, বাট এটা হচ্ছে ডাইইনটা এক যে মুক্ত শিকল যৌগের সাথে একটা চক্রের মধ্যে। তো আমরা প্রশ্ন দেখলাম, 4 নম্বর প্রশ্নও আছে এখানে। এই ডাইইন, এটাও ডাইইন, আর এটা হলো ইনন যৌগ। তাহলে দুই ধরনের যৌগ আছে, এটা বোঝানো হলো। এখন আমরা সূত্রে চলে যাই। যারা মান নির্ণয় শিখতে চাও তারা এখন মনোযোগ দাও। প্রথমে আমরা ডাইইনের ক্ষেত্রে শোষণ ম্যাক্সিমাম মান কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখছি। শিখার ক্ষেত্রে আমাদের অনেকগুলো নিয়ম আছে। নিয়মের মধ্যে আছে এক্সোচক্রীয় নামে একটা অপশন আছে, এক্সোচক্রীয় এবং এন্ডোচক্রীয়, এরকম নাম আছে। তো সেই ক্ষেত্রে এন্ডোচক্রীয় এবং মানে এক্সোচক্রীয় সেখানে এইখানে বোঝানো হয়েছে আমরা কি কি জিনিস লাগে সেই জিনিসগুলো আগে চলে যাই, একটা যৌগ নিয়ে কাজ করি প্রথমে, তাহলে ভালো বোঝা যাবে। আমরা এই যৌগটা নিয়ে 5 নম্বর যৌগটাতে ভালো হবে বোঝানো। 5 নম্বর যৌগটা কি ধরনের যৌগ? ডাইইন না ইনন? কি ধরনের যৌগ? ডাইন। ডাইইন টাইপের যৌগ। তো ডাইইন কি করে বুঝলাম? যে এখানে দ্বিবন্ধন আছে, এই একটা দ্বিবন্ধন, দুইটা দ্বিবন্ধন। তাহলে এই যৌগের শোষণ ম্যাক্সিমা বা ল্যামডা ম্যাক্স নির্ণয় করার ক্ষেত্রে যে জিনিসগুলা, যে ধরনের ক্রাইটেরিয়া গুলো আমাদের লক্ষ্য করতে হবে, একটা হলো এই সিস্টেমটা হোমো অ্যানুলার না হেটারো অ্যানুলার। হোমো অ্যানুলার যদি হয় তাহলে মূল মান 253 সবার ক্ষেত্রেই। এখন হোমো অ্যানুলার বুঝবো কিভাবে? দ্বিবন্ধনটা একই চক্রের মধ্যে যদি দুইটা দ্বিবন্ধন থাকে সেক্ষেত্রে এটাকে আমরা বলি হোমো অ্যানুলার। আর যদি এরকম হয় কোথাও দুইটা চক্রের মধ্যে দুইটা, এখানে যেমন আছে একটার মধ্যে দুইটা আছে, বাট কখনো কখনো দুইটা চক্রের মধ্যে দুইটা আছে, তাহলে এটা হবে হেটারো অ্যানুলার। তাহলে হোমো অ্যানুলার আর হেটারো অ্যানুলারের মধ্যে পার্থক্য হচ্ছে একটা একই চক্রের মধ্যে দুইটা দ্বিবন্ধন, আর একটা হলো দুইটা ভিন্ন চক্রের মধ্যে দুইটা দ্বিবন্ধন, সেটা হলো হেটারো। হোমো হলে আহ, মূল যে মান এখানে লিখতে হয়, মূল মান, এই মূল মানটা হচ্ছে যেটা আমরা ক্রোমোফোরের জন্য যেটা হিসাব করি, ওইটা হলো 214। আর হোমো হলে সেক্ষেত্রে 253। তাই আমরা যেটা নিয়ে শুরু করেছিলাম, প্রথমে আমরা এই যৌগটা দেখে বললাম যে এটি হলো একটি হোমো অ্যানুলার কনজুগেট সিস্টেম এবং এর মূল মান হলো 253। তাহলে যে জানে না সে 253 বিষয়টি বুঝলো, 253 কখন, 214 কখন। জি স্যার। ওকে। এর পরের যে অপশনগুলো আছে সেই অপশনের মধ্যে আমরা এইটা এখন পড়বো। মূল মানের পরেই ঠিক পড়বো আমরা এক্সোসাইক্লিক বা এন্ডোসাইক্লিক। এক্সোসাইক্লিক বা এন্ডোসাইক্লিক। এক্সোসাইক্লিক আর এন্ডোসাইক্লিক যদি কোনো বিষয় থাকে, তাহলে এক্সোসাইক্লিক হলে মূল মানের সাথে আরো 5 মান যোগ করতে হয় যদি এক্সোসাইক্লিক হয়। সেই এক্সোসাইক্লিক বিষয়টা বুঝবো কি করে, বা এন্ডোসাইক্লিক বুঝবো কি করে? এক্সোসাইক্লিক হলে কোনো মানে 5 মান যোগ হয়, কিন্তু এন্ডোসাইক্লিক হলে কোনো মান যোগ হয় না। এটা বোঝার জন্য আমি স্ক্রিনটা বড় করলাম।
বোঝার সুবিধার্থে বড় করে দেখাচ্ছি যে আমার দ্বিবন্ধনটা, এইটা একটা চক্র এবং এটা আলাদা একটা চক্র। তো সেই ক্ষেত্রে এই দুই চক্রের মাঝখানে যে বন্ধনটা আছে এই জায়গায়, এখান এটার সাথে এখান থেকে যদি এই পাশে অথবা এই পাশে অথবা এই পাশে অথবা এই পাশে যদি কোনো দ্বিবন্ধন থাকে, তাহলে একটার সাপেক্ষে আরেকটার বন্ধনটাকে এক্সোসাইক্লিক বলে, একটার দ্বিবন্ধনের সাপেক্ষে আরেকটা। তাহলে কয় জায়গায় দ্বিবন্ধন থাকতে পারে, যে এক্সোসাইক্লিক এন্ডোসাইক্লিক বোঝার জন্য এই চারটা পজিশনের যে কোনো জায়গা যদি থাকে, মনে করে এইখানের সাথে, আচ্ছা, তাহলে এখন আমাদের যে দ্বিবন্ধনগুলো আছে সেই দ্বিবন্ধনের মধ্যে কিন্তু একটা দ্বিবন্ধন পাচ্ছি, যে দ্বিবন্ধনের সাপেক্ষে আরেকটা চক্রকে আমরা এক্সোসাইক্লিক বলতে পারি। অথবা যদি এখানে থাকতো, তাহলে এই দ্বিবন্ধনের সাপেক্ষে এটাকে এক্সোসাইক্লিক বলতে পারতাম। অথবা এখানে যদি থাকতো, তাহলে এই দ্বিবন্ধনের সাপেক্ষে এটাকে এক্সোসাইক্লিক বলতে পারতাম। তাহলে মোট এক্সোসাইক্লিক হওয়ার জন্য মোট চারটা পজিশন আছে, চারটা পজিশনে যদি কোথাও দ্বিবন্ধন থাকে, এখানে 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 যদি দ্বিবন্ধন থাকে, তাহলে আমরা এটাকে এক্সোসাইক্লিক বলে 5 মান 5 করে মান বৃদ্ধি করব। তাহলে এটার জন্য যেটা দেওয়া আছে সেটার জন্য কত মান বৃদ্ধি করব? 5। 5। কারণ হচ্ছে যে এখানে একটা, এই পজিশনে একটা এক্সোসাইক্লিক আছে। তাহলে আমরা এই এক্সোসাইক্লিক বোঝার জন্য অন্য একটা বুঝি, যেমন এখানে এই দ্বিবন্ধনটা কি এক্সোসাইক্লিকের জন্য, এই এই দ্বিবন্ধনের সাপেক্ষে এটা জি স্যার। আর নাই, এখানেও তাহলে এক্সোসাইক্লিক একটা। তাহলে আমরা অন্য কোনো যৌগের যদি উদাহরণ দিয়ে বোঝানোর জন্য আমরা অন্য কোনো যৌগে যাই এক্সোসাইক্লিক এন্ডোসাইক্লিক বোঝানোর জন্য, এখানে কি হবে, এইটা এই বন্ধনের সাপেক্ষে এটা জি স্যার, এখানে একটা। এক্সো একটা 5 যোগ হবে। 5 যোগ হবে। আমরা যদি এখানে দেখি কয়টা হবে, এই একটা, বাট এটার এই পাশে তো চক্র নাই, তাহলে এটা হচ্ছে না, একটাই হচ্ছে। স্যার 19 নাম্বারটা দেখেন তো। 19 নম্বর, বলো কোনটা হবে, কয়টা? একটাও স্যার নাই। স্যার একটা হবে, ওই মাছ বরাবর থাকলে কি হবে স্যার? না, একটাও নাই। তাহলে এখানে অ্যাড করা আছে তো একটা। তাহলে এটা ভুল ভুল আছে। আছে। আচ্ছা। তাহলে আমরা এক্সোসাইক্লিকের অপশনটা বুঝলাম, মানে আমরা শুধু পয়েন্টটা বোঝাচ্ছি, কোনোটার এখন পর্যন্ত কোনোটা সম্পূর্ণটা শিখাইনি, শুধুমাত্র এক্সোসাইক্লিক প্রথমে মূল মান বোঝানো হলো, তারপরে এক্সোসাইক্লিক বুঝালাম। কোনটা পড়ছিলাম? 4 5 নম্বর। নম্বর। 5 নম্বর। তাহলে 5 নম্বরের দুইটা লাইন কি বুঝলে কিনা? 253 কেন হলো আর 5 কেন হলো, বোঝা গেল? জি স্যার। ওকে, এখন এর পরের দুইটা জিনিস আছে, একটা হলো চক্র অবশেষ, এই একটা পয়েন্ট আছে, চক্র অবশেষ, আর একটা হলো অ্যালকাইল প্রতিস্থাপক, আর একটা আছে কনজুগেশন বৃদ্ধি, চক্র অবশেষ, আর হলো অ্যালকাইল প্রতিস্থাপক। তাহলে এখন আমরা বুঝি কনজুগেশন বৃদ্ধি, বৃদ্ধি এটা আমরা বোঝার চেষ্টা করি। কনজুগেশন বৃদ্ধির বিষয়টা কি? কনজুগেশন বৃদ্ধি হলো ডাইইন মানে দুইটা দ্বিবন্ধন, ডাইইন মানে দুইটা দ্বিবন্ধন, সেই ক্ষেত্রে দুইটা দ্বিবন্ধনের পরে যদি আরো এক্সট্রা দ্বিবন্ধন থাকে, সেই ক্ষেত্রে বাকি প্রত্যেকটা দ্বিবন্ধনের জন্য 30 নম্বর করে যোগ হবে। তাহলে এখন এইখানে একটা আছে দ্বিবন্ধন, এটা একটা দ্বিবন্ধন, তাহলে দুইটা দ্বিবন্ধন হয়ে গেল, ডাইন শেষ হয়ে গেল।
ডাইন শেষ হওয়ার পরে আরো দুইটা দ্বিবন্ধন আছে, ফলে এই দুইটার জন্য 30 প্লাস 30 60 যোগ হবে। এগুলোকে বলে কনজুগেশন বৃদ্ধি। তাহলে কোথাও যদি শুধুমাত্র, যেমন 5 নম্বরে শুধুমাত্র দুইটাই আছে, তাহলে এক্ষেত্রে কি কনজুগেশন বৃদ্ধি আছে? না স্যার। 6 নম্বর প্রশ্নে শুধু দুইটাই আছে, কনজুগেশন বৃদ্ধি আছে? না স্যার। জি না। নাই। তারপরে উপরেরটায় যায়, এটার ক্ষেত্রে কনজুগেশন বৃদ্ধি একটা দ্বিবন্ধন, দুইটা এক- দ্বিবন্ধন, তিনটা দ্বিবন্ধন। তাহলে দুইটা পর্যন্ত দ্বিবন্ধন, পরে একটা বেশি আছে, কয়টা কনজুগেশন বৃদ্ধি? একটা স্যার। একটা দ্বিবন্ধন, 30 এখানে লেখা আছে। ওকে, এবার বলছে একটি এক্সোসাইক্লিক দ্বিবন্ধন। এক্সোসাইক্লিক দ্বিবন্ধন এখানে কয়টি আছে একটু হিসাব করো। এক্সোসাইক্লিক এটার ক্ষেত্রে 3 নম্বরের ক্ষেত্রে এক্সোসাইক্লিক কয়টা আছে? এই শুধুমাত্র একটাই আছে, একটা, আর এখানে একটা আছে, এই চক্র দুইটা। এখান দুইটা আছে, তাহলে দুইটা। তাহলে এখানে একটি লেখা আছে, কিন্তু আসলে হবে এখানে দুইটি এক্সোসাইক্লিক। এখানে ঠিকই ঠিকই কিন্তু 2 দিয়ে গুণ করা আছে, কিন্তু শুরুতে লেখা আছে একটি, কিন্তু 2 দিয়ে গুণ করা আছে, এখানে হবে দুইটি এক্সোসাইক্লিক দ্বিবন্ধন আছে। তাহলে কি কি বুঝলে? কনজুগেশন বৃদ্ধি বুঝেছো, এক্সোসাইক্লিক এন্ডোসাইক্লিক বুঝেছো, মূল মান 253 অথবা 214 বুঝেছো। এখন আরো দুইটা পয়েন্ট আছে, একটা হলো চক্র অবশেষ। এখন আমরা চক্র অবশেষের আগে আরেকটা বুঝবো, অ্যালকাইল প্রতিস্থাপক। চক্র অবশেষের আগে আরেকটা পয়েন্ট বুঝবো, সেটা হলো অ্যালকাইল প্রতিস্থাপক। দেখি এখানে, এই যে অ্যালকাইল প্রতিস্থাপক। কখনো কখনো চক্র অবশেষ আর অ্যালকাইল প্রতিস্থাপক দুইটাকে যেহেতু মান একই তাই একসাথে লিখে ফেলা হয়। চক্র অবশেষ ও অ্যালকাইল প্রতিস্থাপক একই রকম মনে করে একসাথে লিখে ফেলা হয়। তো কি করে বুঝবো অ্যালকাইল প্রতিস্থাপক আর চক্র অবশেষ? এইটা বোঝার জন্য, অ্যালকাইল প্রতিস্থাপক আর চক্র অবশেষ বোঝার জন্য আমরা এইখানে একটা যৌগ নিই, ছোট দেখে একটা যৌগ নিই যাতে বোঝা যায়। ওকে, এইটার ক্ষেত্রে নেই, এই যৌগটা নিই। 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে কি কি বুঝেছো বলো? এটা কি হোমো না হেটারো? হোমো। হোমো স্যার। তাহলে 253 মূল মান। এক্সো এন্ডো আছে, এক্সো বা এন্ডো এই ধরনের কিছু আছে? জি স্যার। কয়টা এক্সো আছে? এক- একটা। একটা স্যার। তাহলে 5 মার্ক বৃদ্ধি লিখতে হবে, একটি এক্সোসাইক্লিক দ্বিবন্ধন আছে, অতএব 5 মার্ক বেশি। কনজুগেশন বৃদ্ধি আছে জি স্যার। একটা। একটা, 30 মার্ক বেশি। এরপরে আমরা এখন বুঝতে যাচ্ছি অ্যালকাইল প্রতিস্থাপক। অ্যালকাইল প্রতিস্থাপক আর চক্র অবশেষ দুইটা জিনিস বোঝার জন্য একসাথেই আমরা দেখাচ্ছি। এটা দেখাচ্ছিলাম, এই যে এটা। আরে জুম করলে আবার খুঁজেই পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কোনটা এটা বলতে চাইলাম। 9 নম্বর। কত নম্বর বলতে যাচ্ছি, চলে যাচ্ছে শুধু বারবার একটা একটার মধ্যে। স্যার 9 নম্বর ছিল। 9। আচ্ছা, এটা না, এটা না, এটা। ওকে, এটার ক্ষেত্রে এখন এই মানগুলা নির্ণয় করার ক্ষেত্রে আমাকে দ্বিবন্ধন, এই যৌগটা যত বড়ই হোক না কেন একটা যৌগ, দ্বিবন্ধন যেখান থেকে শুরু হয়েছে এখান থেকে তুমি
মার্ক করা শুরু করবে। যে যৌগটা যত বড় হোক, দ্বিবন্ধন শুরু হয়েছে যেখান থেকে, এখান থেকে দেখো আমি মার্ক করা শুরু করলাম যে এই দ্বিবন্ধনটা এদিক দিয়ে গিয়ে এখান থেকে এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে ঘুরে এই পর্যন্ত দ্বিবন্ধনের লাইনটা শেষ, তাই আবার এদিক দিয়ে ঘুরে এরকম করে মার্ক করলাম যে পর্যন্ত দ্বিবন্ধন আছে শুরু শেষ। বাকি অন্যদিকে কত বড়ই যোগ না হোক না কেন, এটার আমার এদিকে আমার তাকিয়ে কোনো মান কম বেশি হবে না, যেইটুকুনের পর্যন্ত দ্বিবন্ধন আছে ওইটুকুন পর্যন্তই তুমি হিসাব নিকাশ করবা। তাহলে এটার ক্ষেত্রে দ্বিবন্ধন শুরু যেখান থেকে, এখান থেকে শুরু, এখান থেকে নিলাম এদিক দিয়ে গিয়ে এই পর্যন্ত, এদিক দিয়ে গিয়ে এখানে, এখান থেকে আর নাই, এদিকে আর নাই কিছু, এদিক দিয়ে তখন এখানে আর কিছু নাই, গিয়ে এই পাশ দিয়ে চলে আসলাম। এখন এই যে এরিয়া, এই এরিয়ার মধ্যে কোনো শাখা ছিল কিনা, তো এইখানে একটা শাখা ছিল, এই যে দেখো একটা এরকম করে দাগ দেওয়া আছে, তার মানে এর মাথায় একটা CH3 আছে, এটা একটা মিথাইল মূলক। তো এইটা হলো অ্যালকাইল প্রতিস্থাপক। তো স্যার এদিকেও তো ছিল, এদিকে থাকলে এগুলো আমার কোনো বিবেচনার বিষয় নেই। আমার দ্বিবন্ধন শুরু থেকে শেষ পর্যন্ত এই লাইনের মধ্যে যতগুলা এই অ্যালকাইল মূলক, এখানে যদি কোনো শাখা থাকে, এখানে শাখা থাকে, তাহলে আমাদের এই হিসাবের মধ্যে আসবে, বাকি কোনো কিছু হিসাবের মধ্যে আসবে না। এইটা হলো অ্যালকাইল প্রতিস্থাপক, শুধুমাত্র এখানে একটা আছে। এইটার সাথে সাথেই চক্র অবশেষটাও আমরা একসাথেই বুঝতে পারবো কোনটুকুন চক্র অবশেষ। সেটা হলো যে এই যে তুমি ক্রস করলে এখানে এই লাইনটার, এখানে দ্বিবন্ধনটা এখানে শুরু এই পর্যন্ত, তাহলে এখানে কিন্তু একটা প্রান্ত বের হলো, মাথা, এখানে একটা মাথা বের হলো। তো এদিক দিয়ে যেতে 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 এদিকে তো আমার আর যাবো না, কারণ আমার দ্বিবন্ধন তো এদিকে। তাহলে এদিক দিয়ে এখানে কেটে দিলাম, তাহলে এই পর্যন্ত কেটে দিলাম, তাহলে এখানে একটা পয়েন্ট বের হলো, এটা একটা পয়েন্ট বের হলো এই জায়গায়, এই জায়গায় একটা পয়েন্ট বের হলো, এখানে একটা পয়েন্ট বের হলো, যদি আমরা কেটে দিচ্ছি 1 2 পয়েন্ট হলো। এখন এদিক দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে যাচ্ছি, যেতে যেতে এদিকে একটা পয়েন্ট ছিল, এটাকে তো আমরা অ্যালকাইল প্রতিস্থাপক হিসেবে ধরে নিলাম 5। তো অনেক জায়গায় ক্ষেত্রে এই অ্যালকাইল প্রতিস্থাপক না বলে এটাকেও চক্র অবশেষ বলে, যেহেতু দুইটার মান একই। তাহলে এটা অ্যালকাইল প্রতিস্থাপক ধরে নিলাম, এদিক দিয়ে যাওয়া শুরু করলাম, শুরু করতে করতে এদিকে তো আর যেহেতু কিছু নাই, তাহলে এখানে মাথাটা কেটে দিলাম, কেটে দিলে এখানে একটা পয়েন্ট আসলো আর কি, এটা একটা চক্র অবশেষ, মানে এখানে চক্রটা ভেঙে দিলাম। এবার এখানে এদিকে গেলাম, এদিকে যেতে যেতে এদিকে একটা মাথা ছিল, এখানে ভেঙে দিলাম, কেটে দিলাম, আর এদিকে একটা প্রান্ত ছিল, এদিকেও একটা কেটে দিলাম। তাহলে সেক্ষেত্রে এই পুরো যৌগটার শুধুমাত্র দ্বিবন্ধন যেটুকুন আছে ওইটুকুন নেওয়ার জন্য আমরা এই যৌগটাকে এখানে চক্রটা ভেঙে দিচ্ছি, এখানে চক্রটা ভেঙে দিচ্ছি, এখানে চক্রটা ভেঙে দিচ্ছি, এখানে দিচ্ছি আর এখানে দিচ্ছি, ফলে 1 2 3 4 5টা জায়গায় আমরা চক্রটাকে ভেঙে দিলে শুধুমাত্র দ্বিবন্ধনের অংশটুকুরাই পাচ্ছি। তাহলে এই 5টা অংশটাকে বলছে চক্র অবশেষ। আর বাকি এটাও অনেক জায়গায় চক্র অবশেষ বলে, তবে এটা হলো অ্যালকাইল প্রতিস্থাপক। তাহলে আমরা দেখি 5টা চক্র অবশেষ আছে কিনা। তো এজন্য একসাথে অ্যালকাইল প্রতিস্থাপক নামে 6টা লিখে দিয়েছে, যদিও এখানে 5টা হবে আর একটা হবে অ্যালকাইল প্রতিস্থাপক, না লিখে একসাথে, যেহেতু ওইটার মানও 5, তাই 1 2 3 4 5 আর এটা মিলে 6টা দিয়ে দিয়েছে। অন্য যৌগের ক্ষেত্রে আমরা এখন কল্পনা করি, এইখানে এই পয়েন্টটা ভাঙবো, এখানে একটা ভাঙবো 2টা, এখানে একটা ভাঙবো 3টা, 3টা হবে কি চক্র অবশেষ, আর একটা হবে যেহেতু আগের থেকে ছিল, এটা হবে অ্যালকাইল প্রতিস্থাপক। ফলে 3টা আর এটার মানও একসাথে লিখে 4টা লিখে ফেলেছে চক্র অবশেষ, কিন্তু এটা হলো অ্যালকাইল প্রতিস্থাপক। আর একটা যৌগের ক্ষেত্রে আমরা যদি যাই, এটার ক্ষেত্রে যদি কল্পনা করি, তাহলে কি হবে, এইখান থেকে শুরু করে এই এই দ্বিবন্ধন এখানে শুরু হয়েছে, এই জায়গায় একটা ভাঙছে, এদিক দিয়ে গিয়ে এই জায়গায় একটা ভাঙছে, তাহলে চক্র অবশেষ কত, 2টি। 2টা। হ্যাঁ, তারপরে 10। হলো, হ্যাঁ এটা হলো বাইসাইক্লিক সিস্টেম নামে আরেকটা অপশন আছে। যদি কোনো যৌগের মধ্যে বাইসাইক্লিক সিস্টেম, তাহলে এটা কি বোঝাচ্ছে, বাইসাইক্লিক সিস্টেম বলতে বোঝাচ্ছে যে দেখো যে এটা হলো বেনজিনের মতো যদিও একটা চক্র, কিন্তু এর মাঝখানে একটা এরকম থাকার কারণে এখানে 2টা চক্র তৈরি হয়েছে, এদিকে একটা চক্র তৈরি হয়েছে, এই পাশে আরেকটা চক্র তৈরি হয়েছে, তাহলে এখানে দুইটা দুইটা চক্র আছে। এটার জন্য এটার মান লিখেছে হচ্ছে বাইসাইক্লিক সিস্টেম। তার জন্য কোনো যৌগের মধ্যে যদি এরকম বাইসাইক্লিক সিস্টেম থাকে, তাহলে সেটা আবার 15 মার্ক বেশি অ্যাড হবে।
দুইটা এক্সোসাইক্লিক কেন করলো আর কি? কারণ ওই যে এখান থেকে শুরু করে এই এই পাশে, তাহলে এই দ্বিবন্ধনটা এখানে শুরু হয়েছে, তাহলে এই ভেতরেরটা এক্সোসাইক্লিক, এই দ্বিবন্ধনের সাপেক্ষে ভেতরটা এক্সোসাইক্লিক, তার জন্য 5 5 10 যোগ করেছে। 217 কেন? এটা আলাদা। এটা আলাদা কারণে দুই দ্বিবন্ধন দুইটাই হলো চক্রের বাইরে আছে আর কি। দ্বিবন্ধন দুইটাই চক্রের বাইরে, এটা আলাদা একটা অংশ। তারপরে এখানে যদি আসি, কোন অংশ থেকে কোন পর্যন্ত আমাদের ভাঙতে হবে, 6 নম্বর প্রশ্নটা দেখে নিই। এখানে 6 নম্বরের ক্ষেত্রে কোনো কনজুগেশন বৃদ্ধি নাই। 6 নম্বরের ক্ষেত্রে কনজুগেশন বৃদ্ধি নাই, সাথে এক্সোসাইক্লিক একটা আছে, একটা এক্সোসাইক্লিক আছে। আর চক্র অবশেষ, এখানে একটা ভাঙতে হবে, ভাঙলে এই মাথা শেষ, এখানে একটা ভাঙলে এখানে মাথা শেষ, আর এখানে মাথা ভাঙলে মাথা শেষ। তার মানে এখানে 3টা চক্র অবশেষ আছে। এই মোটামুটি ছিল আর কি। এছাড়া ছোটখাটো যেগুলা চেঞ্জ আসে, যেমন কোনো কোনো যৌগের ক্ষেত্রে এই যে এরকম একটা মূলক আছে, এই মূলকটার নাম হলো কি মূলক? অ্যালকক্সাইড মূলক। অ্যালকক্সাইড মূলক। তো এই ধরনের মূলক থাকলে তার মান হলো এই যে এরকম 6 মান বাড়ে। তো এটার জন্য 6 মান বৃদ্ধি করেছে আমার। এই যে এই পুরো দ্বিবন্ধন যেইটুকুন, সেই দ্বিবন্ধনের মধ্যে একটা এই যে অ্যালকক্সাইড মূলক আছে, তার জন্য 6 মান বেড়েছে। এখানে কোনো কনজুগেশন বৃদ্ধি নাই, 214। দুইটার মধ্যে আছে, এটারও তাই 214, কোনো কনজুগেশন বৃদ্ধি নাই, তাই 30 যোগ হয় নাই। 3টা মাথা কাটতে হবে এটার চক্র অবশেষ পাওয়ার জন্য, 3টা পয়েন্টে কাটতে হবে। 1 পয়েন্ট হলো এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। এটা হলো চক্র অবশেষ 3 5 15। 5 হলো এক্সোসাইক্লিক, 6 হলো এই যে অ্যালকোক্সাইড মূলক। এটার ক্ষেত্রে এই শুধুমাত্র আমার দেখতে হবে, এদিকে যতই বড় বড় কিছু থাকো আমার কোনো দেখার দরকার নাই, আমার দ্বিবন্ধন এইটুকুন। এটা হলো একটা হোমো, 253। এটা এর পয়েন্টের সাপেক্ষে এটা আছে, তাই এটা এক্সোসাইক্লিক, একটা এক্সোসাইক্লিক আছে। এটা একটা অ্যালকাইল মূলক আছে, এখানে এখানে একটা অ্যালকাইল মূলক আছে, তো সেটা অ্যালকাইল মূলক। চক্র অবশেষ 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট। 3 পয়েন্ট ভাঙলে চক্র অবশেষ পাওয়া যায়। 3টা পয়েন্ট। বলো তোমরা কে বোঝো নাই? এটার ক্ষেত্রে অনেকগুলা দ্বিবন্ধন। আমরা দেখি 1 পয়েন্ট ভাঙতে হবে, 2 পয়েন্ট ভাঙতে হবে, এদিক দিয়ে গেলাম 3 পয়েন্ট ভাঙতে হবে, 4 পয়েন্ট ভাঙতে হবে, এদিকে গেলে 5 পয়েন্ট বন্ধ হবে। 5টা, 5 5 25। না বুঝলে বলো। স্যার যদি মানে যেমন ধরেন বলেন অ্যালকক্সাইড মূলক, এটা যদি একটার জায়গায় দুইটা অ্যালকক্সাইড মূলক থাকে তাহলে কি 6 6 2 12 এরকম হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, এইটা মনে করে এই যে এখানে একটা আহ, মূলক আছে, এখানে একটা মূলক আছে, এই মূলকের মান কত লিখেছে? COOH, 0। 0। এটার মান 0, তাই 0 লিখেছে। এখন যদি কথার কথা, এটা এটা না হয় যদি শুধুমাত্র CH2 দিয়ে একটা ও থাকতো, তাহলে 6 যোগ হতো। এখানে একটা যদি OCH3 থাকে, তাও 6 যোগ হবে। এখানে শুধু CH3 থাকলে 5 যোগ হবে। তো এখানে কোনটা কত যোগ হবে সেইটা আমাদের এই যে মানে শুরুতে শুরুতে লেখা আছে। স্যার তাহলে 11 নম্বরে যেটা দেখিয়েছেন এখানে এগুলো অ্যাড হইলো না কেন? এখানে লেখা আছে কোন মূলক থাকলে কত যোগ হবে, সব লেখা আছে। 11 নাম্বারটা ওটা তোমার দ্বিবন্ধনের দ্বিবন্ধনের মধ্যে একটা মূলকই আছে আর দুইটা আছে দ্বিবন্ধনের বাহিরে। তাহলে ওগুলো গণনা হবে না, তাই তো? হুম। দ্বিবন্ধন যে যেখান থেকে যে পর্যন্ত, যে গোল করে দাগ দিয়ে বুঝাইলাম না, আচ্ছা, যে এক্ষুনি তো বললাম যে এটা আমার এদিকে তো দেখার কোনো বিষয় না, আমার শুরু দ্বিবন্ধন এখান থেকে এই পর্যন্ত এটুকুন, এটুকুনের মধ্যে যা থাকবে তাই। ঠিক আছে। যেমন এই যে এখানে CH3 আছে অ্যালকাইল মূলক, বাট ওইদিকে তো আমার দ্বিবন্ধন নাই, ওইদিকে ওগুলা কোনো হিসাব নাই। আচ্ছা, মনে করে যে এখানে একটা যৌগ, আমার যতই হিজিবিজি যৌগ থাকুক, আমার দরকার এখান থেকে এইটুকুন, এই মাথা শেষ, এখান থেকে শুরু হলো, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এই পর্যন্ত, শুধুমাত্র এতটুক, এই লাইনের মধ্যে যা থাকবে তাই। এদিকে আমার কোনো কাজ নাই, এদিকে কোনো কাজ নাই। জি স্যার। যেমন যেমন এটা, এটা শুধুমাত্র এইখান থেকে শুরু করে এইটুক পর্যন্ত, বাকি এদিকে আমার কোনো দরকার নেই, এদিকে কোনো দরকার নেই। এখান থেকে শুরু করে এই পর্যন্ত। ঠিক আছে। জি স্যার। কারেন্ট বারবার যাচ্ছে আর আসছে, মোবাইলের নেট দিয়ে চলছে।
এখন বলো যে অধ্যায়ের শেষে আচ্ছা, আর তারপর আরেকটা আছে কি এটার মতো করেই, এটা যেমন আমরা শিখলাম ওইটার মতো করে ইনন আছে, ইনন। এখানে সবগুলো প্র্যাকটিস করে নিলাম। তারপরে ইনন টাইপের একটা যৌগ আছে, ওই যে বললাম যেটার সাথে অক্সিজেন আছে। তো ইনন টাইপের যৌগের সাথে ওইটার মতো একই রকম নিয়ম, কিন্তু এটার সবটার ক্ষেত্রেই যে মানে মিথাইল মূলক যুক্ত থাকলে সবটার ক্ষেত্রেই হলো 5 মার্ক যোগ, কিন্তু এটার ক্ষেত্রে চক্র অবশেষ অথবা অ্যালকাইল প্রতিস্থাপক এ ধরনের কোনো জিনিস থাকলে, আলফা পজিশনে থাকলে 10, বেটাতে থাকলে 12, আর গামাতে থাকলে 18। 10, 12, 18। তো সেই ক্ষেত্রে আমরা এটা নিয়ে কাজ শুরু করি, এইটা বোঝানোর জন্য। আগেরটা যেমন দ্বিবন্ধন যে কোনো জায়গা থেকে শুরু করা যায়, ইননের ক্ষেত্রে শুরু হবে অক্সিজেনের কাছ থেকে শুরু। এই যে অক্সিজেনের কাছ থেকে যদি শুরু হয়, এই যৌগের শুরুটা হবে এখান থেকে, এই শুরু হয়ে 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 এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এই পর্যন্ত আমার লাস্ট। এর মধ্যে যা থাকবে তাই হলো হিসাব নিকাশ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে যদি তাই হয় অন্যান্য মানগুলো পরে বুঝি। আচ্ছা বলো, এই একটা দ্বিবন্ধন এই একটা দ্বিবন্ধন, দুইটা দ্বিবন্ধন চলে গেল, বাকি দুইটা কনজুগেশন বৃদ্ধি। তাহলে কনজুগেশন বৃদ্ধি কত? রাইট। 30, 30, 60, তাই কি না? হ্যাঁ, 30, 30, 60 না? জি স্যার। 60। আচ্ছা, আগে দুইটা বুঝালাম, আচ্ছা গেল। তারপরে আমরা একটু ভাঙি, মানে যৌগটাকে ভেঙে আমরা বিভিন্ন জায়গাগুলো বের করি যে কোন 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 জায়গায় ভাঙছে। তো ভাঙার ক্ষেত্রে আমরা এদিক দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে যেতে 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 এখন তো উপরের দিকে আর যাবো না, তাহলে এখানে ভেঙে দিলাম, উপরে তো আর যাবো না কারণ ওইদিকে দ্বিবন্ধন নাই। তারপর আবার এদিক দিয়ে যাচ্ছি 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 যে এদিকে তো আর যাবো না কারণ আমার তো দ্বিবন্ধন এদিকে, তাহলে এখানে একটা ভেঙে দিলাম। এদিক দিয়ে যেতে 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 এই পর্যন্ত গেলাম, তাহলে এখানে একটা ভেঙে দিলাম, তাহলে কয় জায়গায় ভাঙলাম? 3 জায়গায়। 3 জায়গায়। তিন। কিন্তু 3 জায়গায় যে ভেঙেছো আর কি, 3 জায়গায় ভাঙতে গিয়ে, 3 জায়গায় ভাঙতে গিয়ে যে যেমন মনে করো এই যে এইটা একটা মূলক, এইটা একটা মূলক ছিল, এটা হলো আলফা, এটা হলো বেটা, এটা হলো গামা, এটা হলো ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 ইত্যাদি পজিশন। তাহলে সেক্ষেত্রে দেখো আলফাতে কোনো পজিশন নাই, বেটাতে একটা পজিশন আছে, গামা ডেল্টা এগুলোতে সব শেষে গিয়ে আরেকটাতে আছে। তো তারা বলছে যে আলফা পজিশনে থাকলে 10, বেটাতে থাকলে 12, পরবর্তীকালে যত থাকুক সবই 18। হ্যাঁ, আলফা বেটা গামা ডেল্টা যে নামেই ডাকো না কেন আর কি, সেক্ষেত্রে সবটারই কি হবে? 18। যেমন অ্যালকাইল টাইপের যদি কোনো যৌগ থাকে, অ্যালকাইল, অ্যালকাইল মূলক যদি থাকে, তার মানে যেগুলো ভাঙছো অথবা অ্যালকাইল, হয়তো হয়তো ভাঙা অংশ অ্যালকাইল, 10, 12, 18, এরপরে আলফা বেটা গামা ডেল্টা এরপরে যত থাকুক সবই হলো 18। হ্যাঁ, তো যদি ওএইচ থাকে, আগেরটার ক্ষেত্রে ওএইচ ছিল না, এখন যদি কোথাও তোমার ওএইচ থাকে, তাহলে একটা ওএইচ এর জন্য 35, যদি আলফা পজিশনে থেকে 35, বেটা পজিশনে থাকলে 30, গামা ডেল্টা পজিশনে থাকলে 50। যেমন এই অ্যাসিড মূলক আগে ছিল 0, এখানে আছে 6, আলফা বেটা গামা যেখানে থাকুক 6। আগে যেমন অ্যালকক্সি ছিল, অ্যালকক্সি মূলকের জন্য আগে ছিল শুধুমাত্র কত? 6। 6, আর এবার 35। 35। এবং সেক্ষেত্রে আলফাতে 35, বেটাতে 30, গামাতে 17, ডেল্টাতে 31। তারপরে ক্লোরিন মূলক থাকলে আলফাতে এত, বেটাতে এত, ব্রোমিন থাকলে এত, অ্যামিন মূলক যদি থাকে তাহলে এত। এক্সোসাইক্লিকের জন্য 5, 5ই আছে, আর হোমোসাইক্লিকের জন্য 39 বৃদ্ধি বাড়বে। হোমোসাইক্লিকের জন্য কারণ ওর মধ্যে যদি হোমো অপশন থাকে তাহলে আরো 39 বাড়বে। তো আমরা আবার যাই উদাহরণের ক্ষেত্রে। যেমন প্রথম যৌগের ক্ষেত্রে প্রথমে ইনন মানেই 215, ইনন মানেই 215 গেল ইনন 1, 2। পরে দুইটা বৃদ্ধি হলো 30, 30, 60।
215 বুঝলাম, 60 বুঝলাম। একই চক্রের মধ্যে আবার দুইটা দ্বিবন্ধন আছে। একই চক্রের মধ্যে দ্বিবন্ধন হোমো অ্যানুলার, তার জন্য আরো 39। আর আগেরটার ক্ষেত্রে হোমো থাকলে 214, আর হেটারো থাকলে 253। 53 আর 14-র মধ্যে গ্যাপ কত দেখো? 39। এই দুইটার মধ্যে গ্যাপ হচ্ছে কত দেখো তো? এই দুইটার মধ্যে গ্যাপ কত? শোনা জানা কথা? নেটের সমস্যা নাকি? স্যার 39। 39। তো আগের আগের ক্ষেত্রে যেমন হোমো আর হেটারোর ক্ষেত্রে আলাদা দুইটা মান ছিল, 214, 253। এটার ক্ষেত্রে যেহেতু ইনন, সব ইননের জন্য 215 আগে লিখে নিব। লেখার পরে তাহলে তো সেমই। হ্যাঁ সেমই হবে। এজন্য দুইটা একই চক্রের মধ্যে দুইটা যদি থাকে কখনো, তাহলে আলাদা করে আবার 39 যোগ করব। এই 39 কি জন্য? হোমোর জন্য। কোন কোন মানগুলা বুঝলাম বলো? কোন কোনগুলা বুঝলে? 215 বুঝেছো? 215, 60, 39। 60, 39। এক্সোসাইক্লিক এন্ডোসাইক্লিক বুঝেছো তো? আগে এক্সো এন্ডো জি স্যার। 5, এটা বুঝেছো। আচ্ছা, প্রতিস্থাপক কেটেছো, এক জায়গায় কেটেছো, দুই জায়গায় কেটেছো, তিন জায়গায় কেটেছো। এটা আলফা, তিনটা। এটা বেটা। তাহলে বিটা পজিশনে একটা কাটা আছে, মানে চক্র অবশেষ। বেটা পজিশনের জন্য 12। তারপরে পরবর্তীকালে যতই থাকুক 18। তাহলে এই যে এখানে একটা কাটা আছে, মানে সেটার জন্য আরো 18। ঠিক আছে? জি স্যার। আচ্ছা। বাহ। এটার ক্ষেত্রে যদি শুরু করি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, বাকি এদিকে আমার কোনো দেখার বিষয় নাই। 215 শেষ, 30 নাই, 39 নাই, কোনো কিছু নাই। চক্র অবশেষ 1, 2, 3। তার মধ্যে এদিকে নাই, শুধু আলফা বেটা গামা এদিকে। আলফা বেটা, বেটাতে আছে দুইটা, গামা নাই। আলফা বেটা, এটা হলো বেটা। এদিকে একটা বেটা, এদিকে একটা বেটা। বেটাতে 2, তার জন্য 24। এখানে একটা এক্সোসাইক্লিক আছে, তাই 5। এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসবে। তাহলে এখান থেকে শুরু এই পর্যন্ত যদি আসে, তাহলে প্রথমে আছে 200, মূল মান 200 কত? 202। 202। কি জন্য? 217 15 হওয়ার কথা না? 202 হইলো কেন? স্যার এখানে তো আছে, সাইক্লোহেক্সেন নাই। হ্যাঁ, মানে এই যে এটা হলো পেন্টেন 5 আছে। কোণা না, এটা 5 কোণা আছে, 5 কোণ। 6 কোণা নাই, তার জন্য। গুড। এরপরে আবার এটা আলফা, এটা বিটা। বিটা পজিশনে একটা আছে, এই যে হলো 12। তারপর বিটার পরে আলফা বেটা গামা, গামা পজিশনে একটা আছে, কত হইলো? 18। 18। গামার পরে আরো একটা আছে এখানে এখানে, তাহলে ওইটাও 18। হুম। তারপরে 1, 2, দুইটা দ্বিবন্ধনের পরে একটা দ্বিবন্ধন বেশি আছে, তার মানে কনজুগেশন বৃদ্ধি 30। 30। তারপরে এখান থেকে একটা দ্বিবন্ধন শুরু হয়েছে, এক্সোসাইক্লিক। এক্সোসাইক্লিক এক্সোসাইক্লিক 5। 5। এই এরকম করে আমাদের হিসাব করে এখানে আমরা দেখি তো 1, 2, 3 এরকম করে এই পর্যন্ত আছে, বলো? 215। 215 কনজুগেশন বৃদ্ধি দুইটা। হুম, 60। 60। 60 তারপর বুঝলাম। এক্সোসাইক্লিক আছে 39 কি হবে? এখানে 39 বাড়বে, কারণ দ্বিবন্ধন না স্যার, কোনোটার মধ্যে দ্বিবন্ধন একসাথে দুইটার মধ্যে নাই। দুইটা হোমো তো দ্বিবন্ধন নাই, সব হেটারো। হ্যাঁ হেটারো। আচ্ছা, তারপরে এখন আমরা যাই আলফা বেটা। বেটা পজিশনে এটা হলো আলফা, এটা বেটা। আলফাতে নাই, বেটা আছে। বেটাতে 12। 12, বেটা আছে। তারপর আলফা বেটা গামা ডেল্টা, তারপর ডেল্টা 1 ইত্যাদি। এখানে একটা আছে আর এখানে দুইটা আছে। তারপর 18, 18, 18। এখানেও 18, এখানেও 18, এখানেও 18। যে নামে ডাকো হুম। ডাকো কিনা এটা। একটা হলো যে গামা ডেল্টা, মানে নাম দিছে কি, একটা হলো ডেল্টা, ডেল্টা +1, ডেল্টা +2 এরকম, মানে সবই ডেল্টা। ডেল্টা হলেও তিনটা ডেল্টা 18। হলো, হ্যাঁ 3টা 18, এই 18, এখানে দুইটা 18।
3টা 18। আর হলো 10 কি জন্য? এক্সোসাইক্লিক। এটার কোণার থেকে শুরু এক্সোসাইক্লিক হয়েছে দুইটা। আর এটার কোণার থেকে শুরু হয়েছে। এই যে এখানে এই দ্বিবন্ধন এই দুইটার মধ্যে এখান থেকে শুরু হয়েছে এখানে একটা, তাহলে এটা এক্সো। তাহলে কি হলো মোটামুটি? জি স্যার। বাকি দু একটা ব্যতিক্রম তো যদি থাকে, তোমরা যতটুকু নিয়ম শিখেছো এই নিয়ম অনুসারে অ্যান্সার করবা, ঠিক আছে? যদি জি 2-4 স্যার। মান কম হয় কোনো সমস্যা নেই, কিন্তু নিয়ম অনুসারে অ্যান্সার করবা। আর বইতে যদি দেখছো যে না যা বুঝলাম তার মধ্যে মিলছে না, তার মানে সমস্যা আছে আর কি, এখানে তো অনেক জায়গায় কপি করা আছে, তো ভুল আছে। এরপরে বলো, এরপরে অধ্যায় থেকে বলো কোনটা পড়া দরকার এখন। স্যার এর তো সমস্যা নাই। তাহলে এই অধ্যায় ক্লিয়ার হয়ে গেল। কালকে তাহলে ওই কি ইয়াটা আয়ার। জি স্যার। স্যার সন্নিবেশ পঞ্চম অধ্যায় একটু সমস্যা আছে, তাহলে স্যার ছবি দিয়ে দেবো না? হ্যাঁ ছবি দিয়ে যাবো, ইয়া করে দিও, পিডিএফ করে দিও ছবি। ঠিক আছে স্যার। আচ্ছা তাহলে কালকে আমরা ওই যে আয়ার বর্ণালী নিয়ে কথা বলবো নি। আজকে তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। জি স্যার। ওকে। ঠিক আছে আল্লাহ স্যার, হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।